আসসালামু আলাইকুম। শুরু করছি। ডাকপ্রিয়র চিঠি। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৭ আর ৮। অবশেষে ঠিক হলো মারিদদের সঙ্গে রিফাত যাবে। কিন্তু কাল থেকে একই পোশাকে থাকায় রিফাতের অস্বস্তি লাগছে। বাসায় গিয়ে গোসল না করলেই নয়। আজ শুক্রবারের নামাজটাও তার পড়া হলো না। সিলেটে যাবে বলে হাসপাতাল ও কলেজ থেকে ছুটি নিয়েছে দুদিনের। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে পুনরায় সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে সে। রিফাত সোজা এয়ারপোর্টে মারিদদের জন্য অপেক্ষা করবে। এরপর বিকেল ৪টার ফ্লাইটে সিলেট। সিলেট থেকে ওরা কোথায় যাবে, কি করবে সে সম্পর্কে আপাতত রিফাতের কোনো ধারণা নেই। এই সম্পর্কে হাসিব জানে। রিফাত তো মারিদকে একা ছাড়তে চাইছে না বলেই তার সঙ্গে যাচ্ছে। মারিদের ব্যবসায়িক কারণে অনেক পরিচিত শত্রু রয়েছে। মারিদের অবাধ চলাফেরার জন্য প্রায়ই দেখা যায় ওর উপর আক্রান্ত হয়। আর এজন্য মারিদের বাবা মাহবুব আলম ছেলের চিন্তায় তার জন্য কয়েকজন বডিগার্ডও রেখেছেন। কিন্তু বেপরোয়া মারিদ কখনোই বডিগার্ড নিয়ে চলাফেরা করে না, আর না কারো কথা শোনে সে। বরং মারিদের যা মন চায় তাই করে বেড়ায়। আর এতে মারিদের মা বাবার চিন্তার শেষ নেই। একটি মাত্র ছেলে, ওনাদের চিন্তা করা কি স্বাভাবিক নয়? রিফাত বাড়ি থেকে বের হতেই ডাইনিং টেবিল থেকে ডাকল সালমা সৈয়দ। বলল, রিফাত, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, খাবি? সালমা সৈয়দের হাতে হাতে কাজ করছে দুই যা। পাশেই দাঁড়িয়ে দুজন সার্ভেন্ট খাবারের বাটি এগিয়ে দিচ্ছে। এর মধ্যে ফাতেমা সৈয়দকে দেখা গেল টেবিলে সবার জন্য প্লেট সাজাতে। ছোট যা রুবাব গ্লাসে পানি ঢালছিল। রিফাত দরজার কাছাকাছি গিয়ে পেছন ঘুরে তাকাল বড় মামির ডাকে। দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে ব্যস্ততা দেখিয়ে বলল, খাওয়ার সময় নেই মামি, আজ ব্যস্ত আছি, পরে আবার আসব। কথাটা বলেই রিফাত বেরিয়ে যেতে লাগল। পেছন থেকে সালমা সৈয়দ রিফাতকে ধমকের সুরে শুধাল, খাওয়া নিয়ে আবার কিসের ব্যস্ততা তোর? এদিকে আয়। কোথাও যাবি না রিফাত? রিফাত শুনল না সালমা সৈয়দের কথা। সে বেরিয়ে যেতে যেতে বলল, আমার খাবার মারিদের ড্রাইভারের কাছে দিয়ে দিও মামি, আমি পরে খেয়ে নেব, এখন প্যারায় আছি, যেতে হবে। রিফাত বাড়ি থেকে বেরিয়ে যেতেই তার চোখে পড়ল পাখিকে। বাগানের গাছ থেকে লাঠি দিয়ে আম পাড়ছে সে। সঙ্গে রাতুল আর রাত সেগুলো দৌড়াদৌড়ি করে কুড়াচ্ছে। রিফাত পাখিকে দেখে হাঁক ছেড়ে ডাকল। রাদিলের ফোন মারিদকে দেয়নি, সে কথা কানে এসেছে তার। সেই নিয়ে পাখিকে একটু শাসন করবে ভেবেই রিফাত ডেকে বলল, এই পালক্কা সুখ, এদিকে আয়। নিজের নাম কানে যেতে খুব স্বাভাবিকভাবে পেছন ঘুরে তাকাল পাখি। রিফাতকে দেখল কিছু দূরে দাঁড়িয়ে থাকতে। পাখির নামই সুখ। মূলত পাখি নামটা ওর দাদাভাই দিয়েছে ওর চঞ্চলতার জন্য। সৈয়দ বাড়ির অর্ধেক মানুষ পাখি ডাকে, বাকি অর্ধেক সুখ। যার যখন যেটা মনে চায় পাখিকে সেই নামেই ডাকে তারা। আর এতে জবাব দেয় সে। ছোট থেকে সে ২-৩ নামে অভ্যস্ত, তাই নাম নিয়ে তার সমস্যা হয় না কখনো। মূলত সে পাখি নয়, ওর আসল নাম হৃদিতা সৈয়দ সুখ। পাখি ওর ডাকনাম। সবাই মুখে মুখে ডাকে, তবে কাগজ কলমে বাবার দেওয়া হৃদিতা সৈয়দ সুখ নামটাই পরিচিত। পাখি হাতের লাঠিটা নিয়েই উত্তর দিয়ে বলল, কি ভাই, এদিকে আয়। রিফাতের ডাকে পাখি হাতের লাঠি মাটিতে রেখে রাতুল, রাদের উদ্দেশ্যে বলল, তোরা এখানেই দাঁড়া, আমি আসছি কেমন? আচ্ছা আপু। দুই ভাইয়ের একত্রে সম্মতি পেয়ে পাখি রিফাতের কাছে গিয়ে অবুঝ গলায় শুধাল, পালক্কা কি রিফাত ভাই? তুমি আমাকে পালক্কা ডাকলে কেন? পাখির চোখে মুখে কৌতূহল দেখে রিফাত বানিয়ে বানিয়ে বলল, পালক্কা মানে হচ্ছে তুই এই বাড়ির পালিত মেয়ে। আমরা তোকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, বুঝলি? রিফাতের কথায় সুখকে কষ্ট পেতে দেখা গেল না, বরং তৎক্ষণাৎ রিফাতকে শুধিয়ে সুখ বলল, নিশ্চয়ই আমি কোনো রাজা বাদশার মেয়ে ছিলাম রিফাত ভাই, তাই না? কোনো এক মীর জাফরের ষড়যন্ত্রে আমি আজ প্রাসাদ ছাড়া। শীত। আমার আব্বা হুজুরকে রিফাত ভাই বলো, আমি প্রাসাদে ফিরতে চাই। সুখের ভণ্ডামিতে মুখ কুচকাল রিফাত। ব্যঙ্গ করে বলল, তুই রাজরানীর মেয়ে না, চাকরানির মায়া ছিলি। তোকে আমরা ৮৮-র বন্যার সময় ড্রেনের পাশে কুড়িয়ে পেয়েছিলাম, বুঝলি? তোর গায়ে ছেঁড়া কাপড় আর কি দুর্গন্ধ ছিল সুখ। ঠিক। বড় মামির মনটা ভালো, তাই তোকে এই বাড়িতে নিয়ে এসেছে।
আমি হলে তো কখনোই আনতাম না। রিফাতের নাক মুখ কুঁচকে বলা কথায় সুখ কপাল কুঁচকে সন্দেহভরা গলায় বলল, আমার বয়স তো সবে 15, তাহলে তোমরা আমাকে 88 বন্যার সময় কিভাবে পেলে রিফাত ভাই? এতদিন আমি কোথায় ছিলাম? আমার বয়স বাড়ল না কেন? আমি তো তোমাদের বড় হওয়ার কথা। আরে তুই বড় হবি কেমনে? তোকে তো আমরা ফ্রিজে সংগ্রহ করে রেখেছিলাম, সেজন্য তোর বয়স বাড়েনি, বুঝলি গাধি? রিফাতের কথায় সুখ কিছু বলবে তার আগেই সেখানে উপস্থিত হল সুখের ছোট চাচি রুবাব। তিনি রিফাতের কথা শুনে রিফাতকে শুধিয়ে পেছন থেকে বলল, রিফাত, তুমি আমাদের সুখকে ভুলভাল বোঝাচ্ছ কেন? আমার সুখ মোটেও পালিত মেয়ে নয়, বরং মারিদের পরে সুখকে জন্ম দিতে বড় ভাবি কত কিছুই না করল। এই মাজার থেকে ওই মাজারে কত কান্নাকাটি করে অবশেষে আল্লাহর কাছ থেকে চেয়ে মারিদের 15 বছরের ছোট সুখকে জন্ম দিল বড় ভাবি। আর তুমি বলছো আমরা সুখকে বন্যায় কুড়িয়ে পেয়েছি? ছোট চাচির কথায় সুখকে খুশি হতে দেখে রিফাত ফের সুখকে মিথ্যা বানিয়ে বলল, সুখ শোন, ছোট মামি তোকে পাম দিচ্ছে, তুই যাতে কষ্ট না পাস সেজন্য। তুই কিন্তু মামির কথায় বিশ্বাস করিস না কেমন? আমি যা বলছি তাই সত্য। তোকে আমরা বন্যায় কুড়িয়ে পেয়েছিলাম, বুঝলি? সুখ নাক মুখ কুঁচকে রিফাতের দিকে তাকাল। রিফাত যে মিথ্যা বলছে সেটাই সত্য। রিফাত সুখকে রাগাতে পেরে সুখের কপালে টোকা দিয়ে হাসতে হাসতে চলে যেতে লাগল। রুবাব বেগম সুখকে খাওয়ার কথা বলে এগোল রাদরাতুলকে আনতে। সুখ রিফাতকে চলে যেতে দেখে পেছন থেকে ডেকে বলল, রিফাত ভাই, কই যাও? বাড়িতে। সুখ রিফাতের কথা শুনেও না শোনার ভান করে রিফাতকে পুনরায় পেছন থেকে বিরক্ত করতে ডাকল। একইভাবে বলল, ও রিফাত ভাই, কই যাও? রিফাত আগের চেয়ে আরও খানিকটা জোরে চেঁচিয়ে বলল, বাড়িতে যাই গাধি। সুখ আবার চেঁচাল। একই প্রশ্ন করে বলল, রিফাত ভাই, কই যাও? সুখের পরপর ডাকাডাকিতে রিফাত খানিকটা বিরক্ত হয়ে উত্তর দিয়ে বলল, জাহান্নামে যাই। যাবি? না, তুমিই যাও, আমার সময় নেই। আসার সময় আমার জন্য কলা নিয়ে এসো, তাহলেই হবে। রিফাত বেশ বিরক্ত হয়ে দাঁড়িয়ে গেল। সুখের দিকে নাক মুখ কুঁচকে তাকাতেই সুখ মুখ ব্যঙ্গ করে দৌড়ে বাড়ির ভিতরে পালিয়ে যেতে রিফাত সেদিকে তাকিয়ে রইল। এই মেয়ে যে কি পরিমাণ ভণ্ড হয়েছে আল্লাহ জানে। আচ্ছা, সুখের সাহস দিন দিন বাড়ছে না? বড় ভাইদের সে আজকাল তুমি করে বলছে, আবার রাদিলের ফোনটাও নাকি মারিদকে দেয়নি। রিফাত এবার সিলেট থেকে ফিরেই সুখের একটা ক্লাস নিবে। এই মেয়ের ভণ্ডামির লেভেল পরীক্ষা করে দেখবে। সূর্য তখন মাথার উপর থেকে হেলে পড়েছে। শেষ বিকেলের নরম আলোয় চারপাশ ঝলমল করছে। মারিদ, রিফাত আর মারিদের সহকারী হাসিব 3 জন মিলে বেরিয়ে পড়েছে সিলেটের পান্তুমাই গ্রামের উদ্দেশ্যে। সঙ্গে আছেন তাদের নিরাপত্তার জন্য এক স্থানীয় গার্ড, যিনি এই এলাকার প্রতিটি পথঘাট চেনেন। তবে আপাতত আদিবাসী তাতিয়ানের বাড়িতে পৌঁছানোই তাদের লক্ষ্য। যদিও তারা কাল রাতে সিলেট পৌঁছেছিল, তবে নিরাপত্তার জন্য সিলেটের একটি রিসোর্টে রাত্রি যাপন করে আজ সকাল সকাল বেরিয়েছিল পান্তুমাই গ্রামের উদ্দেশ্যে। স্থানীয় সিকিউরিটি গার্ড নিয়ে বেরুতে বেরুতে তাদের দুপুর গড়াল। তবে ওরা শহর ছাড়িয়ে কিছুটা এগোতেই রাস্তার দুপাশে দেখা গেল সারি সারি সবুজ গাছের সমারোহ। চারপাশের ইটপাথরের দেয়াল যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। শুরু হলো পাহাড়ি পথের যাত্রা। রাস্তা কোথাও উঁচু, কোথাও নিচু। কখনো আঁকাবাঁকা পথ বেয়ে গাড়িটা উঠছে উপরে, কখনো নামছে নিচে। পথের এই ওঠানামায় আনন্দ রিফাত আর হাসিবের মাঝে উচ্ছ্বাস দেখা গেলেও মারিদ নিশ্চুপ গম্ভীর মুখে তাকিয়ে আছে পাহাড়ের শেষ চড়াইয়ের দিকে। গাড়ির সামনে বসেই নিরাপত্তার গার্ডটি জায়গায় জায়গায় বিবরণ দিচ্ছে রিফাত আর হাসিবকে। সে কথা মারিদের কান অবধি পৌঁছাচ্ছে কিনা কে জানে। অথচ গাড়ি চলছে দূর দিগন্তে মেঠোপথে। সেই সাথে গাড়ির জানালা ভেদ করে হিমেল বাতাস বইছে শো শো শব্দে। বাতাস শুধু শীতলই নয়, সঙ্গে নিয়ে এসেছে বন জঙ্গলের এক মিষ্টি গন্ধ। চারপাশে শুধু সবুজ আর সবুজ, নানা প্রজাতির গাছপালা, লতাপাতা আর বুনো ফুলের সমারোহ। রাস্তার দুপাশে ঘন গাছগুলো দেখে মনে হয় যেন তারা কোনো সবুজের সুরঙ্গের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে মেঘে ঢাকা উঁচু উঁচু পাহাড়ের সারি। পাহাড়ের উপর মেঘের খেলার দৃশ্য দেখে রিফাত, হাসিব দুজনই মুগ্ধ। রিফাত তার হাতের ফোনের ক্যামেরায় কয়েকটি ছবি তুলল। ঢাকায় ফিরে এসব সুখকে দেখাবে। রাস্তার পাশে ছোট ছোট পাহাড়ি ঝর্ণাও দেখা গেল। ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ জল পাথরের উপর দিয়ে আপন মনে বয়ে যাচ্ছে।
ঝর্নার কলকল ধ্বনি যেন এক সুরের মূর্ছনা তৈরি করছে ক্ষণে ক্ষণে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে গাড়িটা এগিয়ে চল। দুপুরে তপ্ত রোদের আলো নিভে তখন বিকালের নরম আলোয় পৃথিবী জুড়ে। অবেলায় পাহাড়ি পথে যাত্রা নিয়ে রিফাত ও হাসিব খানিকটা চিন্তা প্রকাশ করলে গার্ডটি তাদের অভয় দিয়ে বলল, চিন্তা করবেন না সাহেব, আমরা ইতিমধ্যে চলে এসেছি। আপনাদের দেওয়া লোকেশন অনুযায়ী আমরা গাড়ি থেকে নেমে আরও 10-15 মিনিট পায়ে হেঁটে পাহাড়ের চড়াইয়ে যাব। সেখানেই আদিবাসী তাতিয়ানের বাড়ির। রিফাত গাড়ির জানালা গলিয়ে মাথা বের করল। বাইরে তাকাতেই দেখল রাস্তার পাশ ঘেঁষে একটি সরু মাটির পথ চলে গেছে পাহাড়ের চড়াইয়ের দিকে। এই রাস্তা দিয়েই যেতে হবে তাদের। হলোও তাই। রিফাতের ভাবনা অনুযায়ী গার্ডের নির্দেশে চালক গাড়ি থামালেন। একে একে সকলে গাড়ি থেকে বের হতেই অনুভব করল চারপাশের শীতল বাতাস যেন আরও স্নিগ্ধ। পাহাড়ি গাছগাছালি থেকে ভেসে আসছে নানা ধরনের পাখির ডাক আর ঝিনি পোকার শব্দ। মারিদ গাড়ির পেছনের দরজা দিয়ে বের হতেই পাহাড়ের চড়াইয়ের দিকে তাকাল। গন্তব্য তার সেখানেই। নিজেদের নিরাপত্তার জন্য পরিচয় গোপন করে মারিদ গায়ে কালো হুডি জড়াল কালো প্যান্টের সাথে, পায়ে কালো সুজ। পাহাড়ি রাস্তায় জোকের উপদ্রব বেশ, সেজন্য সবার পায়েই সুজ পরা। মারিদ হুডির মাথা কপাল পর্যন্ত টেনে মুখে কালো মাস্ক পরল। হাত দুটো হুডির পকেটে গুজে সামনে হাঁটল। মারিদকে সামনে এগোতে দেখে রিফাত তাড়াহুড়ো করে সেদিকে এগোল। পেছন পেছন হাসিব গার্ডকে নিয়ে সামনে এগোল। হাসিবের হাতে এক টুকরো কাগজে তাতিয়ানের বাড়ির লোকেশন আঁকা। পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক পাবে না বলেই আপাতত কেউ ফোন বের করল না। সবাই প্রশিক্ষণপ্রাপ্ত গার্ডকে অনুসরণ করেই এগোচ্ছে। তাতিয়ান বাড়িতে যাওয়ার পথটি ছিল বেশ ঢালু, কোথাও কোথাও কাদাও ছিল। দক্ষ গার্ডটি পিঠে ব্যাগ চড়িয়ে এক হাতে লাঠি নিয়ে তাতে ভর করে উপরে উঠছে। যদিও সবাইকে একটা করে লাঠি দেওয়া হয়েছে পাহাড়ের চড়াইয়ে উঠতে, তবে মারিদ বাদে সকলেই সেই লাঠির সাহায্যে একে অপরের পেছনে হাঁটতে লাগল। প্রায় মিনিট 10 পরেই তারা একটি ছোট টিলার উপর পৌঁছাল। সেখান থেকে দেখা গেল নিচে কয়েকটি বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা ঘর। ঘরের বারান্দায় আলো জ্বলছে। গার্ডটি আঙুল তাক করে সেই ঘরটি দেখিয়ে বলল, ওই যে সাহেব, তাতিয়ানের বাড়ি এটা। তারা সবাই নিচে নামতে লাগল। তাতিয়ানের বাড়িটি বেশ পরিচ্ছন্ন আর সুন্দর। ঘরের সামনে উঠানে একটি বড় মাচার উপর কয়েকটি কুকুর শুয়েছিল। তাদের উপস্থিতি টের পেয়ে কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। সঙ্গে সঙ্গে ঘর থেকে একজন বয়স্ক আদিবাসী মহিলা বেরিয়ে এলেন। অপরিচিত মানুষদের নিজের বাড়িতে দেখে তিনি নিজের ভাষায় বললেন, কে আপনারা? কাকে চান? আদিবাসী মহিলার কথা কেউ বুঝতে না পারায় মারিদের সঙ্গে থাকা গার্ডটি এগিয়ে আদিবাসীদের ভাষায় উত্তর দিয়ে বললেন, ওনারা ঢাকা থেকে এসেছেন তাতিয়ানের সঙ্গে দেখা করতে। তাতিয়ান বাড়িতে আছে মাওমা? বয়স্ক মহিলাটি তৎক্ষণাৎ মাথা নাড়লেন, যার অর্থ তাতিয়ান বাড়িতে আছে। মহিলাটি মারিদের দিকে এক পলক তাকিয়ে ভিতরে চলে যেতেই মারিদ আশেপাশে তাকাল। মনে তার অসংখ্য প্রশ্ন, অপরিচিতার দেখা পাওয়ার ব্যাকুলতা। অস্থির চোখ দুটো ক্রমশ এদিক ওদিক ছুটে চলেছে মারিদের এই ভেবে, হয়তো তার অপরিচিতা পাহাড়িয়ান কেউ। তাতিয়ান লোকটা কি অপরিচিতার বাবা? আর এই মাওমা মহিলাটি কি অপরিচিতার মা? আচ্ছা, অপরিচিতা কি আশপাশে কোথাও থেকে মারিদকে দেখছে? মারিদের ভাবনার মাঝে বাঁশের ছোট ঘর থেকে মাথা নুইয়ে বের হলো ঈষৎ কালো বেটে একটা লোক। গায়ের গঠন হালকা পাতলা, পরনে আদিবাসী লুঙ্গি, উদম শরীরে গলায় ঝুলছে আদিবাসী গামছা। লোকটি বের হতে হতে এক পলক সকলকে দেখে নিল। এর মাঝে শোনা গেল গার্ডটির প্রশ্ন, বলল, আপনি তাতিয়ান? তাতিয়ান লোকটি একত্রে এতগুলো অপরিচিত মানুষ দেখে কেমন বোকার মতো মাথা নাড়লেন। লোকগুলোকে হতে পারে সেই কৌতূহল তাতিয়ানের চোখে মুখে স্পষ্ট। এর মাঝে ফের গার্ড লোকটি মারিদকে দেখিয়ে তাতিয়ানকে বলল, ওনারা ঢাকা থেকে এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। খুব সম্ভবত ওনারা আপনার কাছে কোনো কিছুর সন্ধানে এসেছেন। আপনি সঠিক তথ্য দিলে উপকার হতো তাতিয়ান। ঢাকা থেকে মানুষ এসেছে আদিবাসী তাতিয়ানের বাড়িতে। কথাটি শুনে কেমন বিস্ময়কর লাগল তাতিয়ানের। অবিশ্বাস্য গলায় বাংলা ভাষায় বলল, আমার কাছে কিসের সন্ধানে এসেছেন ওনারা? আমি কিসের সঠিক তথ্য দিব গার্ড? তাতিয়ান লোকটাকে বাংলা ভাষায় কথা বলতে দেখে সবার কাছে সহজ হলো কথা বলতে। বয়স্ক তাতিয়ান একজন মাঝি। সে নৌকা চালিয়ে পর্যটকদের নেওয়া আসা করে, তাই সে বাংলা ভাষায় কথা বলতে পারে। মূলত সে বাঙালি পর্যটকদের কাছ থেকে এই বাংলা ভাষা শিখেছেন।
এর মাঝে রিফাত হাসিবের হাতের কাগজটা নিয়ে তাতিয়ান লোকটাকে দেখিয়ে সরাসরি প্রশ্ন করে বলল, কাগজে থাকা নম্বরটা কি আপনার তাতিয়ান? বয়স্ক তাতিয়ান নম্বরটির দিকে তাকাল। প্রথমে চিনতে না পারলেও বেশ কয়েকবার নম্বর দেখে হঠাৎ চেনার মতো করে বলল, জি স্যার, নম্বরটি তো আমারই। কিন্তু আপনারা এই নম্বরটা পেলেন কই থেকে? এই নম্বরটা তো আমি আরও 1 বছর আগেই হারিয়ে ফেলেছিলাম স্যার। আপনারা হঠাৎ এতদিন পর এই নম্বরের সন্ধান কেন করছেন? তাতিয়ানের কথায় রিফাত চট করে মারিদের দিকে তাকাল। মাস্কের আড়ালে ঢেকে থাকা মারিদের ভাবভঙ্গি বোঝার উপায় হল না রিফাতের। তাতিয়ান লোকটা যদি 1 বছর আগে এই নম্বর হারিয়ে থাকে, তাহলে মারিদ এতদিন কার সাথে কথা বলল? রিফাত মারিদকে এক পলক দেখে পুনরায় একইভাবে প্রশ্ন করল তাতিয়ানকে। বলল, আপনি শিওর 1 বছর আগে আপনি এই নম্বরটি হারিয়ে ফেলেছেন? নাকি আপনার কোনো মেয়েকে দিয়েছেন এই নম্বর ব্যবহার করতে? কি বলেন স্যার? আমার তো মেয়ে নেই। আমার একটা মাত্র ছেলে আছে। ওরে বিয়ে দিয়ে নাতি নাতনি নিয়ে থাকি এই বাড়িতে। চাইলে আপনারা দেখে যেতে পারেন। আমার কোনো মেয়ে নেই। আর না, এই নম্বরটা আমরা কেউ ব্যবহার করি। রিফাত খানিকটা সন্দিহার গলায় প্রশ্ন করে বলল, তাহলে এই সিমটা হারালেন কিভাবে? তাতিয়ান ফের সহজ সরল মনে উত্তর দিয়ে বলল, শুধু সিমটা হারায়নি স্যার, আমার ফোন, টাকার ব্যাগ সবগুলো চুরি হয়ে যায় আরও 1 বছর আগে। তখন আমি সিলেটের বাইরে বরিশাল যাচ্ছিলাম। হঠাৎ বাসের মধ্যে কারা যেন আমার ফোন আর টাকার ব্যাগটা চুরি করে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান আর পেলাম না। আমি গরিব মানুষ, তাই দ্বিতীয়বার আর টাকা খরচ করে সিমটা ওঠাইনি। এখন আপনারা সেই সিমের সন্ধান হঠাৎ করে আমার কাছে করলে আমি তার খোঁজ কিভাবে দেব স্যার? তাতিয়ান লোকটার কথা অবিশ্বাস্য মনে হলো না কারো। তারপর রিফাত নিজের প্রশ্ন চালিয়ে বলল, আপনার সিমটা 6 মাস যাবৎ কেউ ব্যবহার করছে, আর সেটা আপনি বলতে পারেন না বলছেন? না স্যার, বলতে পারি না। আমার ফোন হারানোর পর আমি আর সিমের খোঁজ করিনি। আমার ছেলে আমাকে ওর একটা নতুন সিম দিয়েছে, ওটাই এখন চালাই। পুরাতন সিমের কথা তো আমি ভুলে গিয়েছিলাম। আপনাদের বলাতে এখন মনে হইল। আপনি সত্যি বলছেন? জি স্যার। রিফাত তাতিয়ানকে ভয় দেখিয়ে বলল, যদি আপনি আমাদের মিথ্যা তথ্য দিয়ে থাকেন, তাহলে এর জন্য কিন্তু আপনার জেল হতে পারে, আপনি সেটা জানেন? রিফাতের কথায় তাতিয়ানের মধ্যে ভয় দেখা গেল। তিনি অন্তত গরিব মানুষ, খেটেখুটে খাওয়া মানুষ। এখন ওনার জেল হলে তাতিয়ানের পরিবার না খেয়ে থাকবে। তাতিয়ান ভয় নিয়ে রিফাতের কথার উত্তরের বলল, স্যার, যেটা আমি জানি না সেটার তথ্য আপনাদের আমি কিভাবে দেব? আমাকে বিশ্বাস করুন স্যার, আমি সত্যি জানি না আমার এই ফোনটা চুরি হওয়ার পর সিমটা কে ব্যবহার করেছে। তাতিয়ানের কথা শেষ হতেই মারিদ আর দাঁড়াল না। কেমন শক্ত রোবটের মতো এগোল যে পথে এসেছিল সে পথে। মারিদের মনে হয়েছে বয়স্ক তাতিয়ান সত্যি বলছে। অপরিচিতার সঙ্গে আদিবাসী তাতিয়ানের কোনো সম্পর্ক না থাকলে তাহলে অপরিচিতা কে ছিল? কে বা মারিদের সঙ্গে ঘণ্টা পর ঘণ্টা কথা বলত? দিন দিন মারিদ ফোনের ওপাশের মানুষটাকে যত খুঁজতে যাচ্ছে ততই যেন মানুষটা ঘোলাটে আর অদৃশ্য মানবে পরিণত হচ্ছে। আপনি কখনো প্রেম করেছেন? প্রেম বলতে মানে কখনো কারো প্রেমে পড়েছেন? অপরিচিতা কথায় মারিদ বেশ স্বাভাবিক নে উত্তর দিয়ে বলল, আমি কখনো কারো প্রেমে পড়ার সময় পাইনি। ছোট বয়সে পড়াশোনার পাশাপাশি ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম। সেজন্য ওইভাবে কখনো কাউকে নিয়ে ভাবার সময় পাইনি। তারপরও যদি ঘটা করে বলতে যান, তাহলে নারী সংক্রান্ত বিষয়ে আপনি আমার জীবনে প্রথম নারী। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েলি বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তাই? মারিদ সম্মতি দিয়ে পাল্টা প্রশ্ন করল অপরিচিতাকে বলল, হুম। হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি কাউকে পছন্দ করেন নাকি? মারিদের কথায় হঠাৎ কেমন উদাসীন গলায় অপরিচিতা উত্তর দিয়ে বলল, আমি কখনো প্রেম করার সুযোগ পাইনি। আমি আমার গায়ের রঙের জন্য অভিশপ্ত। যদি জীবন আমাকে একটা সুযোগ দেয় তাহলে হয়তো আপনাকে বেছে নিতাম। আমাকে বেছে নিতেন মানে? আমি কি আপনার জীবনে নেই মিস? মারিদের পাল্টা প্রশ্নে ফোনের ওপাশের মেয়েলি কণ্ঠটা কেমন ক্রমশ নিভে এল। ভারী আওয়াজে দীর্ঘশ্বাস ফেলে অদ্ভুত ভঙ্গিতে বলল, আপনি আমার সাধ্যে নেই জেনেও আপনাকে চাওয়া আমার নিয়তি। আর এতে আমি কলঙ্কিত হলেও দোষের নয়। অপরিচিতার ভারী কথায় মারিদ কপাল কুঁচকাল। সন্দিহান গলায় মারিদ বলল, আপনি বলতে চাচ্ছেন আমি আপনার চাওয়ার মধ্যে নেই, তাই তো?
মারিদের কথায় ফের উদাসীনতা শোনা গেল অপরিচিতার কণ্ঠে। কেমন ভারী গলায় মারিদকে শুধিয়ে বলল, আপনি আমার চাওয়ার মধ্যে থাকলেও ভাগ্যে নেই। মানুষ চাইলেই কি সব কিছু পায় ব্যবসায়িক সাহেব? কিছু চাওয়া ভয়ঙ্করও হয়। আপনি আমার সেই ভয়ঙ্কর চাওয়া, যেটা পাওয়া আমার সাধ্যে নেই। বলতে পারেন আমি জেনে শুনে আপনিময় বিষপান করছি। অপরিচিতার অদ্ভুত কথায় মারিদ বেশ শক্ত গলায় অপরিচিতাকে শুধিয়ে বলল, আপনার অদ্ভুত কথাবার্তা আমার মাথায় ঢুকছে না অপরিচিতা। আপনি এই ভালোবাসা দেখান তো, এই দূরে যাওয়ার গল্প শোনান। আমি এত কিছু বুঝি না মিস। আমি শুধু একটা জিনিসই বিশ্বাস করি, যেটা আমার সেটা শুধু আমার হয়েই থাকতে হবে যে কোনো মূল্যে। ছেড়ে যাওয়ার কোনো অপশন নাই। এবার সেটা আপনি হন কিংবা অন্য কিছু। অপূর্ণতার গল্প আমি বুঝি না, আর না বুঝতে চাই। আপনি আমার না হলে অন্য কারো হতে পারবেন না, সেটা আমি হতে দেব না। আমি আপনাকে ভদ্রতা দেখাচ্ছি, তার মানে এই না যে আমি সত্যিকার অর্থে ভদ্র। আমি কিন্তু সমাজের বেশ বদনাম পুরুষ অপরিচিতা। চাইলে আমাকে বাজিয়ে দেখতে পারেন। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটি বেশ উচ্ছ্বসিত গলায় বলল, তাহলে আপনি আমার অবধি পৌঁছাতে পারবেন? কেন, আপনার অবধি পৌঁছানো কি খুব কঠিন কিছু? হয়তো। মারিদের কথায় ফোনের ওপাশের অপরিচিতার কণ্ঠে ফের উদাসীনতা ভেসে উঠল। মারিদ অপরিচিতার অদ্ভুত কথাবার্তা ইগনোর করে বলল, আপনি সামনে আসবেন কবে অপরিচিতা? আমার সামনে আসা কি খুব প্রয়োজন? থাক না এইভাবেই। এইভাবে আর কতদিন? আমি আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছি। মারিদের কথায় অপরিচিতা মেয়েটি খানিকটা চুপ থেকে মৃদুস্বরে বলল, আমি কিন্তু খুব কালো একটা মেয়ে। ম্যাটার করে না। ভেবেচিন্তে বলুন। কারণ আমি আমার গায়ের রঙের জন্য বেশ অভিশপ্ত। এখন হয়তো দেখেননি বলে এত আগ্রহ দেখাচ্ছেন, হয়তো দেখা হলে ঘৃণা করবেন। যারা গায়ের রঙের জন্য পার্টনার নির্বাচন করে তারা একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই আপনাকে আপনার গায়ের রঙের জন্য জাজ করবে না। আমি তো মোটেও নই। আমার আপনাকে প্রয়োজন। আপনার গায়ের রং ম্যাটার করে না। মারিদের কথায় হঠাৎ কেমন আবেগী শোনাল অপরিচিতার কণ্ঠে। আপনার মতন করে কেউ আমাকে এতটা গুরুত্ব দেয়নি ব্যবসায়িক সাহেব। আমি মানুষের লালসা, অবহেলা, তিরস্কার আর রক্তারক্তি হতে দেখেছি। আমাকে অবহেলায় তিরস্কার করতে দেখেছি। আমি কারো জীবনে গুরুত্বপূর্ণ নই। অতিতুচ্ছ আর অমূল্যহীন একজন। অপরিচিতার কথাগুলো মারিদের কাছে কেমন যেন অদ্ভুত শোনাল। আচ্ছা, মারিদের অপরিচিতা কি কাউকে পছন্দ করত? আপনি কি কাউকে পছন্দ করতেন অপরিচিতা? মারিদের কথায় খুন স্নান হাসল অপরিচিতা। বলল, আমার জীবনে কাউকে পছন্দ করাটা বিলাসিতা। তাছাড়া আমি বহুজনকে ভালোবাসায় ঠকে যেতে দেখেছি। তাদের ভালোবাসার মানুষগুলোকে বেইমানি করতে দেখেছি। বিশ্বাস ভাঙতে দেখেছি। ভালোবাসায় কেউ ভালো থাকে না ব্যবসায়িক সাহেব। সব পুরুষ মানুষই এক। প্রথমে ভালোবাসা দেখায়, তারপর অবহেলা আর তিরস্কারে ছুঁড়ে ফেলে নারীকে। অপরিচিতার গভীর কথাবার্তায় মারিদের মনে হল অপরিচিতা হয়তো কাউকে ভালোবেসে কিংবা পছন্দ করে ঠকে গেছে। সেজন্য মারিদ বোঝানোর উদ্দেশ্যে বলল, শোনেন অপরিচিতা, ভালোবাসার কোনো ধরন নেই। এটা সম্পূর্ণ মনের ব্যাপার। ধরেন যাকে আপনার অপছন্দ, দেখা গেল সে আবার কারো না কারো কাছে খুব পছন্দের একজন। সবার পছন্দ যেমন এক না, সব মানুষও তেমন এক না। যেমন ধরেন আপনি যাকে অবহেলায়ত্নে ছুঁড়ে ফেললেন, তাকেও কেউ যত্ন করে আগলে নেবে। কারো চোখে আপনি তুচ্ছ, তো কারো জন্য আপনি তার পূর্ণতা। ভালোবাসা কিন্তু বদলায়নি, মানুষটা বদলিয়েছে। আমাদের শুধু সঠিক মানুষটা নির্বাচন করতে হয় অপরিচিতা। স্যার, স্যার, ঘুমিয়ে পড়েছেন? উঠুন, আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। স্যার, স্যার। মনস্তাত্ত্বিক ভাবনায় ডুবে থাকা মারিদের কানে পরপর হাসিবের ডাক যেতেই সে সম্বিত ফিরে পেল। চোখের উপর থেকে হাতটা সরিয়ে সামনে তাকাতে দেখল হাসিব মারিদের পাশের গাড়ির দরজাটা খুলে দাঁড়িয়ে আছে চিন্তিত ভঙ্গিতে। সামনে ড্রাইভারও গাড়ি থামিয়ে ঘাড় বাঁকিয়ে পেছনের বসা মারিদের দিকে তাকিয়ে। মূলত মারিদ পেছনের সিটে গা এলিয়ে বসে অপরিচিতাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে মনস্তাত্ত্বিক ভাবনায় ডুবে গেল সে তা টের পায়নি। হঠাৎ হাসিবের ডাকে ভাবনা থেকে বেরুল। মারিদ চোখের উপর থেকে হাত সরাতে গিয়ে বিরক্ত বোধ করল হাসিবের তার মুখের উপর ঝুঁকে থাকতে দেখে। একটা ছেলে হয়ে মেয়ে মানুষের মতো মুখের উপর ঝুঁকে থাকা সত্যি বিরক্তিকর।
মারিব বেশ বিরক্ত হয়ে হাসিবকে শক্ত গলায় ধমকে বলল, মুখের উপর ঝুঁকে আছিস কেন? কিস করবি? আয়। মারিদের শক্ত গলায় হাসিব তাড়াহুড়ো করে সরি স্যার বলে সরতে গিয়ে তৎক্ষণাৎ গাড়ির দরজায় মাথা ঠুকে বসল। হাসিব মাথার পেছনে এক হাতে ঘষতে ঘষতে সাইড হয়ে দাঁড়াতে মারিব পাশের সিটে ফেলে রাখা কোটটি মুঠোয় চেপে বেরুল। বিরক্ত চোখে আশেপাশের কোলাহলপূর্ণ পরিবেশটা দেখে মেজাজ কেমন খিচড়ে গেল। আজকাল অকারণে সে বেশ বিরক্ত হয়ে পড়ছে। অয়থা রাগ বাড়ছে। মারিব বরাবরই রাগী আর খিটখিটে মানুষ। তারপর আজকাল সে অকারণেই চটে যাচ্ছে। হয়তো অপরিচিতার অভাবে মারিদের মন মানসিকতা ভালো নেই, তাই। বিরক্তিতে মারিব বাম হাতের মুঠোয় গায়ের কোটটি চেপে সামনে হাঁটল। হাসিব প্রয়োজনীয় কাগজপত্র আর ফাইলগুলো নিয়ে পেছন পেছন ছুটল মারিদের। এবারের হাসিবদের যাত্রা হল লন্ডন শহরে। সেখানে মারিদের নতুন প্রজেক্টের কাজ শেষ হয়েছে সবে। কাল সেই প্রজেক্টের উদ্বোধন হবে। মূলত লন্ডন শহরের মতো বেশ জনপ্রিয় শহরে মারিব নিজেদের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওপেন করেছে। সেই কাজেই মারিব ব্যস্ততায় দিন পার করছে। মারিব ব্যক্তিগত জীবনের যতই সমস্যার সম্মুখীন থাকুক, সে পেশাগত দিকে খুব সচেতন। এই যে মারিব বিগত 15 দিন ধরে তার অপরিচিতার খোঁজ পাচ্ছে না। মেয়েটি কোথায় আছে? কিভাবে আছে? আদৌ মেয়েটি বেঁচে আছে কি না সেটাও জানে না মারিদ। তবে মারিদের অপরিচিতাকে খোঁজা ক্ষান্ত হয়নি। মারিদ গোপনে যশোরে সিআইডি লাগিয়েছে অপরিচিতার খোঁজে। মারিদের ধারণা, সেই এলাকার মানুষ যদি মারিদকে মিথ্যাও বলে থাকে, তাহলে সিআইডির তদন্তে সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু আফসোস, অপরিচিতা নিখোঁজের 15 দিন পরও সিআইডির তদন্তে সন্দেহজনক কিছু বের হয়ে আসল না। আর না সিলেটের তাতিয়ানের বিরুদ্ধে সন্দেহজনক কিছু পেল। মারিদ তাতিয়ানের পেছনেও সিআইডি লাগিয়েছে সেদিন সিলেট থেকে ফিরেই, কিন্তু আজও অপরিচিতার কোনো খবর পাওয়া গেল না। একটা মেয়ে হঠাৎ করেই কিভাবে দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যায়? কোথাও কোনো বিন্দুমাত্র তথ্য নেই মেয়েটির। হাসিব প্রয়োজনীয় ডকুমেন্টস এয়ারপোর্টে দেখিয়ে তারা প্লেনে উঠল। প্লেনের বিজনেস ক্লাসে সিটে বসতে মারিদ শরীরে একই ক্লান্তি ছেয়ে গেল। ক্লান্তিতে মারিদ সিটে গা এলিয়ে বসতেই পুনরায় চোখের উপর হাত রাখল। পাশাপাশি সিটে হাসিবও বসেছে। সে বারবার মারিদের দিকে তাকাচ্ছে। মূলত মারিদ সারাদিন খায়নি। আসার সময় বেশ কয়েকবার ফোন করে মাহবুব আলম হাসিবকে বলেছিল মারিদকে প্লেনে কিছু খাওয়াতে। আজকাল মারিদ খাওয়া দাওয়ায় বেশ অমনোযোগী হয়ে গেছে। সারাদিন কাজ আর কাজ করে বেড়ায়। হাসিবের ধারণা মারিদের এই জিদ করার কারণ হয়তো সে অপরিচিতা মেয়েটিকে ভুলে থাকতে সারাক্ষণ কাজে ডুবে থাকতে চাচ্ছে। কিন্তু মারিদ কি চিন্তা করে সেটা একমাত্র মারিদই জানে। বেশ সময় নিয়ে প্লেনটি আকাশে উড়ে যেতে একজন কেবিন ক্রু মহিলা আসল তাদের খাবারের অর্ডার নিতে। হাসিব জড়তায় তাকাল মারিদের দিকে। সেই তখন থেকে মারিদ চোখে ওপর হাত ঠেকিয়ে শুয়ে। হাসিব মারিদকে ডাকবে কি না সেই সংশয়ে আমতা আমতা করে ডাকল মারিদকে। বলল, স্যার, স্যার শুনছেন? আপনি কি খাবেন? কি অর্ডার করব? কমন সেন্স। মারিদের কথায় মানে হাসিব বুঝতে না পেরে তৎক্ষণাৎ অবুঝ গলায় মারিদকে শুধিয়ে বলল, জি স্যার, কি অর্ডার করব? তোর জন্য কমন সেন্স অর্ডার কর, যেটা আসার সময় গাড়িতে ফেলে এসেছিস সেটা। মারিদের কথায় হাসিব বুঝতে পারল মারিদকে বারবার ডেকে বিরক্ত করাটা তার পছন্দ হচ্ছে না। সেজন্য হাসিব এক পলক কেবিন ক্রু সুন্দরী মহিলাটির দিকে তাকিয়ে ছোট গলায় মারিদকে সরি স্যার বলে কেবিন ক্রুকে বিদায় করে দিল অর্ডার করবে না বলে। মন খারাপে হাসিবও মারিদের মতো করে সিটে গা এলিয়ে দিল ঘুমাতে চেয়ে। দীর্ঘ প্লেন জার্নিতে মারিদ ফের অপরিচিতাকে নিয়ে ভাবতে বসল। তাদের দীর্ঘ 6 মাসের ফোনালাপে অপরিচিতা কখনো মারিদকে তার পরিচয় সম্পর্কে কিছু বলেছে কি না সেই নিয়ে ভাবল। মূলত মারিদ বুঝতে পারছে না আর কিভাবে খুঁজবে তার অপরিচিতাকে। মারিদ তার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে অপরিচিতাকে খুঁজে বের করতে। মারিদের অপরিচিতাকে খোঁজার অনুসন্ধানের মধ্যে মারিদের মাথা থেকে তনিমার দেওয়া চিঠিগুলো ছুটে গেল। মারিদ শুধু অপরিচিতার ফোন নম্বরের তথ্যে অপরিচিতার খোঁজ করছে। অথচ মারিদকে দেওয়া চিঠির খোঁজে মারিদ তার অপরিচিতা অবধি পৌঁছাতে পারবে কিনা তা হয়তো কারও জানা নেই। তবে মারিদ চিঠির খোঁজ করলে হয়তো এতদিনে কেউ না কেউ মারিদের সামনে অবশ্যই আসত। ঢাকা মেডিকেল কলেজের চত্বর পেরিয়ে রাস্তার মোড়ে এসে থামল তনিমা। সতর্কতায় আশেপাশে তাকিয়ে সামনে এগোল। বিদ্যুৎ পিলারের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ছোট একটি ডাকবাক্স। পুরনো আর জংধরা জীর্ণশীর্ণ বাক্সটির গায়ে লেখা ডাকঘর। বাক্সটি ঠোঁট মেলে হা করে রয়েছে, যেন কিছু খেতে চাই সে।
তনিমার কোমর অবধি ডাকঘর বক্সটির মাধ্যমে সে সোহাগকে বিগত ৩ মাস যাবৎ চিঠি আদান প্রদান করছে। কখনো সপ্তাহে একটা চিঠি, আবার কখনো সপ্তাহে ২টো চিঠিও আদান প্রদান হয়েছে দুজনের মধ্যে। অথচ আজ বেশ কয়েক সপ্তাহ ধরে তাদের মধ্যে চিঠি আদান প্রদান হচ্ছে না। তনিমার কোনো চিঠির উত্তর সোহাগ দিচ্ছে না। অথচ সোহাগকে রোজ ক্যাম্পাসে দেখে তনিমা। কী কারণে সপ্তাহের পর সপ্তাহ সোহাগ তনিমার চিঠির উত্তর দিচ্ছে না সেটা জানতে চেয়ে সরাসরি সোহাগকে প্রশ্ন করতে মন চায় তনিমার। কিন্তু সোহাগ তো চিঠিদাতা তনিমাকে চেনে না, তাই তনিমা সোহাগকে কিছু বলে না, শুধু চুপচাপ নিজের চিঠির অপেক্ষা করে। এই নিয়ে ৬ষ্ঠ বার হবে তনিমা চিঠির আশায় ডাকঘরের সামনে হাজির হয়েছে। এক বুক আশা নিয়ে যখন তনিমা ডাকঘরের মুখে হাত ঢোকাল, তখন তনিমার হাতে তনিমার ২০ দিন আগে রেখে যাওয়া সেই চিঠিটাই পেল। ডাকবাক্স থেকে তনিমার চিঠি নিয়ে সেদিকে তাকিয়ে রইল কয়েক পলক। মুহূর্তে তনিমার চোখে টইটুম্বুর জল জমল হাতে থাকা তনিমার লেখা চিঠিটা দেখে। এই চিঠিটা আজ বিগত ২০ দিন যাবত অয়ত্ন আর অবহেলায় পড়ে আছে ডাকবাক্সে, অথচ চিঠির উত্তর নেই। এমন কখনো হয়নি যে তনিমা চিঠি লিখেছে আর সেই চিঠির উত্তর সোহাগ দেয়নি। বিগত ২০ দিনে তনিমা বারবার চিঠির সন্ধান করেও পাচ্ছে না। হঠাৎ সোহাগের কি হলো? কেন সে তনিমার চিঠির উত্তর দিচ্ছে না? সোহাগকে দেখে তো তনিমার মনে হচ্ছে না সে অসুস্থ কিংবা কোনো ঝামেলার কারণে তনিমার চিঠির উত্তর দিতে পারছে না। বরং সোহাগ দিব্যি কলেজে ক্লাস করছে, বন্ধুদের সাথে আড্ডা মারছে, হাসাহাসি করছে, তাহলে তনিমার চিঠির উত্তর দিচ্ছে না কেন সে? তনিমার থেকে কি সোহাগের মন উঠে গেছে, নাকি তনিমাকে সোহাগ ইগনোর করতে চাচ্ছে, সেজন্য তনিমার চিঠির উত্তর দিচ্ছে না? সত্যিই কি তাই? যদি তাই হয় তাহলে তনিমাও আর লিখবে না এই লোককে চিঠি। যেখানে তনিমার গুরুত্ব নেই সেখানে কেন সে আগ বাড়িয়ে ভালোবাসা দেখাবে? সোহাগের উপর জেদ দেখিয়ে তনিমা চিঠি লেখা হঠাৎই বন্ধ করে দিল। রাগে জিদে তনিমা সেদিন নিজের চিঠিটা নিয়ে বাড়ি ফিরে গেল। এরপরের সপ্তাহে মারিদ লন্ডন থেকে বাংলাদেশে ফিরেই এয়ারপোর্ট থেকে সোজা হন্তদন্ত হয়ে ছুটে গিয়েছিল ডাকঘরে চিঠির খোঁজে। কিন্তু মারিদ সেখান থেকেও খালি হাতেই ফিরে এল। শূন্য ডাকঘরে কিছুই পেল না। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।